বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতেছি, তৈরি করতেছি। আজকে আমি একটা বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা আমি মানে কিভাবে অ্যামাজনে প্রাইসিংটা করা হয় আর কি। ঠিক আছে, আমরা কিভাবে প্রাইসিংটা করি তার আগে একটা বিষয় বলে নিই। সেটা হচ্ছে যে আমার আজকের ভিডিওটা মূলত হচ্ছে আপনার আমার আগের একটা ভিডিও আছে সেটার সেকেন্ড পার্ট। এই যে অ্যামাজন হোলসেল প্রাইসিং, আজকে আমি যারা প্রাইভেট লেভেল করেন তাদের জন্য আমি আজকে কিছু বিষয় দেখানোর চেষ্টা করব, তারা কিভাবে প্রাইসিংটা করবেন। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম ভিডিও। এটা দেখে আসতে হবে, না হলে এই ভিডিওটা এটা বুঝতে পারবেন না। ঠিক আছে, এখন অ্যামাজনে প্রাইসিং বোঝার জন্য আমরা একটু রেভিনিউ ক্যালকুলেটরে যাব। ঠিক আছে, এই যে রেভিনিউ ক্যালকুলেটর, এখানে আপনি কন্টিনিউয়াস গেস্ট করে আমরা এখানে থাকলাম। এখান থেকে আমরা ফার্নিচার লিখে একটু সার্চ দিই। আপনি ধরেন আমরা এই প্রোডাক্টটা আমরা একটু দেখব যে এটার আসলে প্রাইসিং কেমন। আপনাকে আমি রেভিনিউ ক্যালকুলেটর এখানে ডুপ্লিকেট আরেকটা তৈরি করে নেই। ঠিক আছে? এখন আপনি দেখেন যে এটা অ্যাসিন হচ্ছে এই যে এটা। ঠিক আছে, আমরা প্রথম রেভিনিউ ক্যালকুলেটর একটু চাই, মার্কেট ইউএস সিলেক্ট করা আছে, সার্চ করি। এটা 19.99। এটা অ্যামাজনে সেল হচ্ছে আপনার 19.99। ঠিক আছে, এখন রেভিনিউ ক্যালকুলেটর আপনাকে, দুঃখিত, রেভিনিউ ক্যালকুলেটর আপনাকে বলতেছে এখানে আপনার রেফারেল ফি হচ্ছে 3, ফিক্সড ক্লোজিং ফি হচ্ছে 0.99, আপনার ফুলফিলমেন্ট কস্ট হচ্ছে 6.05, স্টোরেজ কস্ট হচ্ছে 0.15। আমরা নিশ্চয়ই সবাই জানি যে অ্যামাজনের কিভাবে অ্যামাজন চার্জিং করে। যারা আমরা অ্যামাজনে সেল করি, যে অ্যামাজনের যে ফিগুলো আছে সেই ফিগুলো আমরা সবাই জানি। সেলিং প্ল্যান মানে যেটা হচ্ছে আপনার হয় মান্থলি $40 দিতে হবে, অথবা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 99 সেন্ট দিতে হবে। এটার আরও অনেক রুলস আছে, যেটা আমি আমার পূর্ববর্তী যে ভিডিওটা দেখলাম ওখানে বলা আছে। রেফারেল ফি ওইটা হচ্ছে, আরেকটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট কস্ট, আর আদার্স কস্ট এটা হচ্ছে যারা প্রাইভেট লেভেল করবেন তাদের জন্য পিপিসি বা অন্যান্য কিছুতে যে খরচগুলো আছে। এখানে আরও অনেক বিষয় আছে, আমি এই জায়গাটায় যাচ্ছি না। মূলত হচ্ছে সেলিং প্ল্যান, রেফারেল ফি, আরেকটা হচ্ছে ফুলফিলমেন্ট কস্ট। যদিও এখানে হেল্প রিসোর্স লেখা আছে, ফুলফিলমেন্ট কস্ট বলে একটা জিনিস আছে, সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা প্রথমে দেখলাম এই প্রোডাক্টের ফিক্সড ক্লোজিং ফি 99। এটাই হচ্ছে আপনার ওই যে রেফারেল, এটা আমি দুঃখিত, এটা হচ্ছে আপনার সেলিং প্ল্যানের যে ফিটা সেটা। ঠিক আছে, রেফারেল হচ্ছে $3। আর এটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট কস্ট, এখানে লিখে দেওয়া আছে 6.05। ঠিক আছে, স্টোরেজ কস্ট হচ্ছে 15। এখন এটা অ্যামাজন কিভাবে করে, সেটা আমি আজকে একটু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা আসলে অ্যামাজন কিভাবে এই চার্জিং মেথডটা অ্যামাজনে কাজ করে। দেখেন, এই প্রোডাক্ট ডিটেলসে আসলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই প্রোডাক্টের ডাইমেনশনটা হচ্ছে 5.5 ইঞ্চি। ঠিক আছে, আমরা এই রেভিনিউ ক্যালকুলেটর আমরা সরাসরি অ্যাসিন দিয়ে আনছি। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট ডিফাইন করব। এটা হচ্ছে আপনার ইঞ্চিতে আছে, এটা একটা হচ্ছে 5.5, আরেকটা হচ্ছে আপনার 12.72, আরেকটা হচ্ছে আপনার 12.72, আরেকটা হচ্ছে আপনার 4.13, আরেকটা হচ্ছে 4.13। এটা হচ্ছে পাউন্ডে ওয়েটটা। ঠিক আছে, এটা হচ্ছে ডাইমেনশন তিনটা, মানে আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা আমরা এটা সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে পাউন্ড, এলবিতে। পাউন্ডটাকে আমরা এলবি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইউনিট প্যাকেজ। এটা কিন্তু ক্যাপাসিটি 40 পাউন্ড। এটার ওয়েটটা একটু দেখি। ম্যাটেরিয়ালস, স্পেসিফিক ফিচার, কালার, ব্র্যান্ড, প্রোডাক্ট ডাইমেনশন, শেপ, ক্যাপাসিটি, ইউনিট, প্যাকেজিং টাইপ, ম্যানুফ্যাকচারার, পার্ট নাম্বার, আইটেম ওয়েট 2.34 পাউন্ড। এখানে পাউন্ড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2.34 পাউন্ড দিয়ে দিই। এখানে সিলেক্ট ক্যাটাগরি, যেহেতু এটা ফার্নিচার এই কারণে আমরা এখানে
যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্নিচারটাকে সিলেক্ট করব। ফার্নিচার ক্যাটাগরি সিলেক্ট করলাম, ঠিক আছে? আইটেম প্রাইস কত ছিল আমাদের? 19.99। যতটুকু মানে আমার মনে আসতেছে 19.99, ঠিক আছে? এখানে আমরা 19.99 দিব, ঠিক আছে? শিপিং কস্ট আপনাকে কোনো একটা কস্ট এটা দিতে হবে। আপনি এটা যেহেতু একটু বড় প্রোডাক্ট, আমরা $8 ধরি শিপিং কস্ট এস্টিমেট। দেখেন, এখন এখানে আমি আপনাদের এখানে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে আমরা অ্যাসিনের মাধ্যমে আসছে, ঠিক আছে? সার্চ প্রোডাক্ট বাই অ্যাসিন, এই যে অ্যাসিনের মাধ্যমে আমরা আসছি। এখানে আপনার কত আসছে? তাহলে আপনার এখানে 9.31, ঠিক আছে? এখানে কত আসছে তাহলে দেখেন, এখানে 9.33। এখানে একটা জিনিস তারা স্কিপ করে গেছে, সেটা হচ্ছে যে দেখেন এই যে আপনার স্টোরেজ যে ফিটা, এই যে স্টোরেজ ফিটা দেখেন এখানে তারা দেখাচ্ছে, মানে এটা 0.13 দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে 15, ঠিক আছে? এটা এখানে দেখাচ্ছে 15, ঠিক আছে? এই যে সামান্য একটু পরিবর্তন তারা এখানে এখানে আসছে। এরকম সামান্য কিছু পরিবর্তন আসতে পারে, ঠিক আছে? এটা আবার অন্য সময় 40, এটার আবার যদি মানে আমরা যে Q4 বলি, এখানে আবার 46, এটা দেখাচ্ছে 40, এটা 46, এটা দেখাচ্ছে 13, ঠিক আছে? এটা বিভিন্ন জিনিসের বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে, ঠিক আছে? তাইলে আপনারা বুঝতে পারলেন যে দেখেন এখানে এখানে আপনার রেফারেল ফি 3, এখানে আপনার রেফারেল ফি 3, ঠিক আছে? ফিক্সড ক্লোজিং ফি 0.99, এটা সব জায়গায় ওখানে ওইটা আছে, কারণ এটাই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে 6.05 আপনার ফুলফিলমেন্ট কস্ট। এখানেও 6.05 ফুলফিলমেন্ট কস্ট। স্টোরেজ কস্টটা এটা একটা পরিবর্তন আসছে আর কি অ্যামাজনে, যার কারণে এটা পরিবর্তন, এটা 15 দেখাচ্ছে, ওখানে 13 দেখাচ্ছে চেঞ্জ। আর এখানে আপনার আমরা জানি যে এখানে ফুলফিলমেন্ট কস্টটা লাগে না, ঠিক আছে? যেটা এফবিএম, এটা হচ্ছে এফবিএ, এটা হচ্ছে এফবিএম। এখানে ফুলফিলমেন্ট কস্ট লাগে না, এখানে আপনার হাতে থাকছে 16। আর এখানে যেহেতু আপনি এই যে শিপিং কস্ট 8 দিয়ে দিছেন, এই কারণে এরা শিপিং কস্ট 8 এটা যোগ করে দেখাচ্ছে, ঠিক আছে? এখানেও দেখেন অন্যান্য চার্জগুলো একই রকম, ঠিক আছে? আপনার অন্যান্য চার্জগুলো দেখানোর পরে আপনার হাতে থাকতেছে 22.80, কিন্তু এখান থেকে আপনাকে $8 বাদ দিতে হবে। এই যে এই $8 বাদ দিতে হবে, তাহলে 8 বাদ দিলে আপনার হাতে থাকতেছে 14.80, ঠিক আছে? এখানে এখানে দেখাচ্ছে 16। এখানে এটা একটু চেঞ্জ করে দেখাচ্ছে আর কি, কিছু ফি এর পরিবর্তন আসছে। এটা পয়েন্ট রেফারেল ফি, এটা বিএম, এটার কিছু পরিবর্তন আছে, ঠিক আছে? আপনি এখানটায় তাহলে বোঝার চেষ্টা করেন যে এখানে একটু পরিবর্তিত আকারে দেখাচ্ছে। আহ, এটা কারণ হচ্ছে এই যে আপনি 8 ধরছেন, তো এখানে আবার আপনি যদি কম করে ধরেন তাহলে রেফারেল ফিটা কমে যাবে, কারণ ওটা ওই প্রাইস সহ রেফারেল ফিটা দেখেন এখানে 3.90 চলে আসছে রেফারেল ফি, যেটা আগে ছিল রেফারেল ফি 3। কারণ এখন এখানে যেটা হচ্ছে কি যে 19-এর সাথে 6 যোগ হচ্ছে বা 8 যোগ হচ্ছে, কারণ রেফারেল ফিটাতে আমরা জানি বিভিন্ন পার্সেন্টেজে আসে আর কি, ঠিক আছে? যে আপনি যদি রেফারেল ফিটাতে যান, এটা বিভিন্ন আইটেমের উপরে বিভিন্ন পার্সেন্টেজ থাকে, ঠিক আছে? তার উপরে রেফারেল ফিটা নির্ধারিত হয়। এবং আপনার যেটা কুরিয়ার, এখানে যে 15% হচ্ছে $200 মধ্যে, $200 উপরে গেলে সম্ভবত 10% হবে, ঠিক আছে? এই কারণে এই 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 এখানে ফিটা চেঞ্জ দেখাচ্ছে, ঠিক আছে? আপনি এখানটা দেখে কাজ করবেন, ঠিক আছে? যেহেতু আপনার মূল প্রোডাক্ট প্রাইস এটা, আপনি যদি এফবিএ করেন তাহলে এটা এখান থেকে কাজ করেন, যদি এফবিএম করেন তাহলে সেটা এখান থেকে কাজ করবেন। এখন দেখেন যে এইটা কিন্তু সরাসরি মিলে যাচ্ছে। এটা কিন্তু এখানে কিন্তু কোনো পার্থক্য দেখাচ্ছে না। এখানে পার্থক্যটা দেখাচ্ছে কারণ এখানে প্রাইসিংটা, এই প্রাইসিংটা যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে দেখেন আবার কিন্তু এটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই যে রেফারেল ফি 3 আপনার 99, এই যে এখানে তখন আপনার আবার 16 হাতে থাকতেছে, আর এখানে থাকতেছে আপনার হাতে এই যে 16। ঠিক আছে? এটা কিন্তু তখন আবার মিলে যাচ্ছে। যেহেতু ওখানে আমরা $6 $8 একটা আ ধরছিলাম, এই যে এটা ধরছি, যার কারণে ওটা সহ অ্যামাজন প্রাইসিংটা করতেছে। তাহলে আজকে এই বিষয়টা আমি আশা করি যে আপনাদেরকে বোঝাইতে পারছি যে এটা আসলে কিভাবে আপনারা প্রোডাক্টটার মানে একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করবেন যারা প্রাইভেট লেভেল করেন। এখন এখানে কথা হচ্ছে, আপনি যদি
এই জায়গাটাতে এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এই জায়গাটাতে যদি চেঞ্জ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের যদি আপনি ভুল ক্যাটাগরি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাবে। আপনি চিন্তা করতেছেন একরকমভাবে, এখানে কিন্তু আপনার হাতে $3 থাকতেছে, এখানে আপনার হাতে $13 থাকতেছে। এই ৬ আপনার সহ, শিপিং কস্ট সহ। এ কারণে আপনাকে অবশ্যই মানে কনফার্ম হইতে হবে যে আমার এইটা এই ক্যাটাগরির প্রোডাক্ট। ঠিক আছে? কিছু প্রোডাক্ট আছে অনেক সময় দ্বৈত ক্যাটাগরিতে পড়ে। পড়লে যেটা হবে কি? যে তখন যেটা যেই ক্যাটাগরিতে সেল হয় তো সেই ক্যাটাগরি অনুযায়ী সেটার চার্জিং নির্ধারিত হয়। এটা আপনাকে কিন্তু এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি ক্যাটেগরিটা কোনোভাবেই আ মানে ভুল করব না। এখানে মানে সবচেয়ে বড় যে ধাক্কাটা আছে সেটা হচ্ছে ক্যাটেগরিতে। আর আপনার প্রোডাক্ট ডাইমেনশন এ ভুল আসলে এটাতে খুব সাধারণত খুব বড় রকম কোনো সমস্যা হয় না। কারণ এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের যে আপনার যে মানে ইসের মানে যে চার্জিং এর যে মেথডটা এখানে কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে? যে আপনার কোন স্ট্যান্ডার্ডে কোন মাপের প্রোডাক্ট কত চার্জ হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। হুম, দেখি এটা সিলিং প্ল্যান ক্লোজিং ফি এটাতে না। আচ্ছা যাই হোক আমি এখানটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এখন আপনারা এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডাইমেনশন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে? আমি একটু দেখি। এই যে ফুলফিলমেন্ট কস্ট। এখানে ফুলফিলমেন্ট কস্টের এখানে কিন্তু স্মল, মিডিয়াম অনেক রকম সাইজ আছে। নন অ্যাপারেল, অ্যাপারেল, লো প্রাইস FBA, লো প্রাইস FBA এখানে অনেক কিছু বিষয় আছে। দেখুন এখানে যদি আপনার সামান্য একটু চেঞ্জ হয় যে 6 থেকে 8 ওডস এর মতো দেখেন আপনার একটা প্রোডাক্ট আ আ এ দেখা গেল যে 6.5 এই ওজেড বা আপনার ৮ তাহলে এখানে আপনার কোনো পার্থক্য হয় না। কিন্তু যদি এটা 8.1 হয়ে যায় তখন কিন্তু পার্থক্যটা হয়। তখন পার্থক্যটা হইলেও খুব বেশি পার্থক্য হয় না যে দেখেন ১০ সেন্টের পার্থক্য আসতেছে। ঠিক আছে? এ কারণে ওখানে আপনার যদি প্রোডাক্টের ডাইমেনশন বা সাইজে যদি কখনো আপনি ভুল ডিফাইন করেন সেটাতে যে না যেটা না সমস্যা হবে কিন্তু এই ক্যাটেগরিটা আপনি সিলেক্ট করার সময় খুব সতর্কতার সহিত ক্যাটেগরিটা সিলেক্ট করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কখনো কোনো প্রোডাক্টের আমি যদি আপনাকে এখানে ভিটামিন লিখি, এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। ভিটামিন লিখে সার্চ করি তাহলে দেখেন এই যে প্রোডাক্টটা, এই যে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আমরা যদি ভিতরে যাই, দেখেন আপনি যদি এইটার আকৃতি চিন্তা করেন, আমার মাউসের দিকে একটু লক্ষ্য করেন যে এটার সাইজ কত? এটা কিন্তু না। আপনাকে এই যে প্যাকেট সহ যে সাইজিংটা, এই যে প্যাকেট যেটা আছে যে এটার সাইজিংটা আপনাকে বলতে হবে। এটার সাইজ আপনি সবসময় এটার সা এ এ এটাই হচ্ছে ফাইনাল সাইজ। এটা কিন্তু ফাইনাল সাইজ না। আপনাকে এই সাইজটা দিতে হবে যে আপনার বক্স সহ সাইজটা কত, ওয়েটটা কত। এটা সবসময় লক্ষ্য রাখবেন। তাহলে আপনাদের প্রাইসিং নিয়ে যে মানে যে ধরনের যে প্রশ্নগুলো আসে বা যেগুলো তৈরি হয় সেগুলোর আমি আজকে সমাধান করে দিলাম ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টাই ক্লিয়ার হতে পারবেন। আর তার আগে যেটা বললাম যে আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে ওইটা না দেখে আসলে আপনি এই ভিডিওটা হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন না। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা বুঝতে পারবেন। আর একটা কথা বলি যে আমার ভিডিওগুলো সাধারণত একটু যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্যই তৈরি করা হয়। বা এখানে আমার কাছে সবাই একটা কথাই বলেন যে, "ভাইয়া আপনি তো অ্যাডভান্স লেভেলে যারা করে তাদের জন্য, আমাদের জন্য কিছু করেন না।" আসলে অ্যামাজনে কাজ করতে হলে আপনাকে হয় কোথাও ট্রেনিং নিতে হবে, কোথাও কোনো মেন্টরের সাপোর্ট নিতে হবে। অ্যামাজনে এখন এই পরিস্থিতিতে মেন্টর ছাড়া বিজনেস করা খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। শুধু আপনি এক জায়গা থেকে ট্রেনিং নিলেন, ট্রেনিং নিয়ে চলে আসলেন, এটা আপনার জন্যে অনেক বড় চ্যালেঞ্জিং হবে। এইজন্যে আপনারা একজন ভালো মেন্টর সিলেক্ট করে তার সাথে বলবেন যে, "ভাই আমি ট্রেনিং করব, বাট আমাকে গাইড করতে হবে।" আমাকে গাইড করতে হবে। আমাকে প্রোডাক্টগুলো অন্ততপক্ষে আমাকে ৬ মাস ১ বছর গাইড করতে হবে। তা না হলে অ্যামাজন থেকে প্রফিট আনা এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। ঠিক আছে? তো আজকের ভিডিওটা আর মানে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সবসময় যে কথাটা বলে থাকি যে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে বা ভালো লাগে সেটাই আমার ভালো লাগা সার্থকতা। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ।